চোঙের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো তার আগে একটু আমি বলে দিই, তোমরা এই রাস্তা যখন তৈরি হয় তখন দেখেছো রাস্তায় রোলার চলে না? রোলার চলে তো নাকি? তো রোলার সেটা কেমন দেখতে হয়? ওটাও তো লম্ববৃত্তাকার চোঙ, তাই না? তো ওটা তো রাস্তার উপর দিয়ে গড়িয়ে যায়, রোল করে যায় এবং ওর যে ওয়েট যেটা সেই ভারেই রাস্তাটা সমান হয়ে যায়, তাই না? পেশাই করে দেয় বোল্ডারগুলো বা যা হোক মোরাম হোক যাই হোক সেগুলোকে পেশাই করে দেয়। তো এখন তো ওরকম একটা অঙ্ক থাকতে পারে, এরকম হয়তো রোলারের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য বলে দেবে। এবার বললো যে রোলারটা 10 বার রোল করছে কি 50 বার রোল করছে কি 100 বার রোল করছে, তাহলে কতটা রাস্তা সে তৈরি করতে পারে? 100টা রোল করলে সে পূর্ণ রোল যদি 100টা করে, মানে পূর্ণ আবর্তন যদি 100টা করে, তাহলে সে কতটা জায়গা তৈরি করতে পারে, কতটা রাস্তা তৈরি করতে পারে। দেখো এইরকম ব্যাপারটা, রাস্তাটা এইরকম হয়, মনে করো এতটা রাস্তা তৈরি করতে পারে, ঠিক আছে? একবার ঘুরে মনে করো এতটা রাস্তা তৈরি, এরকমই তো হবে নাকি? তাহলে এইটা কি, একবার ঘুরে যদি এতটা রাস্তা তৈরি করে, তার মানে এই দৈর্ঘ্যটা কি হবে আর এই দৈর্ঘ্যটা কি হবে, মানে দৈর্ঘ্যটা আর প্রস্থটা কি হবে? এইটা হবে অ্যাকচুয়ালি উচ্চতা, এইটা হবে উচ্চতা, মানে অ্যাকচুয়ালি দৈর্ঘ্যটা। আর এইটা কি হবে না, এইটা হবে ওই ব্যাসার্ধ দেওয়া আছে, তো সেটা ভূমির পরিধি ইনটু পাই, অর্থাৎ ভূমির পরিধি ইনটু উচ্চতা, অর্থাৎ যেটা পার্শ্বতলের যেটা ক্ষেত্রফল সেইটাই হবে একবার রোল করলে এতটা রাস্তা তৈরি হবে। তাহলে 50 বার রোল করলে 50 দিয়ে গুণ হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে, তাই না? ব্যাস, আজ এবারে অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো কোশ্চেন নাম্বার 1, কোন নিরেট লম্ববৃত্তাকার চোঙের এটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ না বলে কোনো নিরেট বেলনেরও বলে দেওয়া যায়। নিরেট কথাটা না বললেও তোমাকে ধরে নিতে হবে নিরেট। যদি ফাঁপা হয় অবশ্যই ফাঁপা উল্লেখ থাকবে, যদি নিরেট কথাটা নাও বলা থাকে তবু তোমাকে নিরেটই ধরে নিতে হবে। ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ হলে অবশ্যই সেটা উল্লেখ থাকবে। তাহলে আর লম্ববৃত্তাকার চোঙ নাও উল্লেখ থাকতে পারে, শুধু চোঙও বলা থাকতে পারে। তাহলে কোনো নিরেট লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ওর প্রান্ততলদ্বয়ের মোট ক্ষেত্রফলের দ্বিগুণ। বলে দেখাও চৌটির ব্যাস উচ্চতার দ্বিগুণ। ছোট্ট প্রশ্ন, সহজ ছোট্ট শর্ট কোশ্চেন। একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ আছে, তার পার্শ্বতলের ক্ষেত্রফল প্রান্ততলের মোট ক্ষেত্রফলের দ্বিগুণ বলা আছে। তাহলে দেখা যাবে চোঙটার ব্যাস উচ্চতার দ্বিগুণ। ব্যাস মানে ওই ব্যাসার্ধের দ্বিগুণ, সেটা হবে উচ্চতার দ্বিগুণ। কি করে দেখাবো? খুব সহজ, আমরা ধরে নেব, খুব বেশি লিখছি না, শর্টে বলে দিচ্ছি। ধরে নেব যে চোঙটা আগে ধরি চোঙটি ব্যাসার্ধ মানে কিন্তু ভূমির ব্যাসার্ধ, কারণ ব্যাসার্ধ সব জায়গায় সমান, ব্যাস সব জায়গায় সমান, তবে সেটি লম্ববৃত্তাকার চোঙ হয়। ব্যাস যদি বিভিন্ন জায়গায় ভিন্ন হয় সেক্ষেত্রে লম্ববৃত্তাকার চোঙ হবে না, তাকে অন্য জিনিস বলেছি আমি ফার্স্ট টার্ম একটা উল্লেখ করেছি আগে, সেটা তোমাদের শঙ্কুর ক্ষেত্রে আছে, পরে বলা হয়। ধরি চোঙটির ব্যাসার্ধ r এবং উচ্চতা h। তাহলে শর্তানুসারে কি হবে বা প্রশ্নানুযায়ী আমরা কি লিখতে পারি? পার্শ্বতলের ক্ষেত্রফল বলা আছে প্রান্ততলের মোট ক্ষেত্রফলের দ্বিগুণ, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2π r h।
এটা হচ্ছে প্রান্ত তলদ্বয়ের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই r স্কয়ার তার দ্বিগুণ, এটি বলা আছে 2 × 2 পাই r স্কয়ার। ওকে, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, এইটা প্রান্ত তলদ্বয়ের মোট ক্ষেত্রফল তার দ্বিগুণ হয়েছে। তাহলে দেখো এখানে 2 পাই r আমি ক্যান্সেল করে দিলাম, কি পাবো না h সমান 2 পাই r ক্যান্সেল হয়ে গেলে 2r, h সমান 2r। এই 2rটা কি ব্যাস, 2rটা কি ব্যাস, হ্যাঁ এই কি বলেছি ব্যাস, চৌটির ব্যাস উচ্চতা দ্বিগুণ হয়ে গেছে, তাই না? উচ্চতাটা ব্যাসের সমান, অর্থাৎ চৌটার ব্যাস উচ্চতার সমান, দ্বিগুণ সমান। ঠিক আছে, এটি একটু কালেকশন করে নাও, এটি সমান হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে উচ্চতাটা কার সঙ্গে সমান হলো 2r এর সমান, 2r টাই ব্যাস, তাহলে প্রমাণ হয়ে গেল h সমান 2r। নেক্সট প্রবলেম 2 নাম্বার। নিরেট চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এবং ঘনফলের সাংখ্যমান সমান। সমগ্র তলের ক্ষেত্রফল ও ঘনফলের সাংখ্যমান সমান। ঘনফল মানে আয়তন, ঘনফলের সাংখ্যমান সমান একটি নিরেট চোঙের। যে কোনো নিরেট চোঙের ক্ষেত্রে এটা হবে না যে সবসময় সমগ্র তলের ক্ষেত্রফল ঘনফলের সাংখ্যমানের সঙ্গে সমান হবে, সেটা হবে না। সেজন্য কোনো একটি চোঙের। তাহলে দেখাও ব্যাসার্ধ এবং উচ্চতা অন্যান্য দ্বয়ের সমষ্টি হাফ। তাহলে কি বলা হয়েছে, নিরেট চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল আর ঘনফলের সাংখ্যমান সমান। এখানে কেন সাংখ্যমান কথাটা বলা আছে, কেন দেখো সমগ্র তলের ক্ষেত্রফল এক ধরনের রাশি, ঘনফল আরেক ধরনের রাশি, সেই জন্যই সাংখ্যমান কথাটা বলা আছে। কারণ এর একক হচ্ছে বর্গ এককে আর এর হচ্ছে ঘন একক, সেই জন্যই সাংখ্যমান সমান কথাটা বলা আছে, অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালুটা একই। তাহলে কিভাবে করবো, তাহলে এটাও ধরে নেবো, ধরি চৌটি ব্যাসার্ধ r এবং উচ্চতা h। শর্তে আমাদের দেওয়া আছে, প্রশ্ন অনুযায়ী কি দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল জানো 2 পাই r × r + h, এটি সমান ঘনফলের সঙ্গে সমান। ঘনফল হচ্ছে পাই r স্কয়ার। তাহলে এই সাংখ্যমানের সমান মানে মানটা সমান লিখে দিলাম, এককগুলো লিখছি না, ঠিক আছে। তাহলে দেখো এখানে পাই r দিয়ে ভাগ করা যাবে, পাই r দিয়ে ভাগ করে দিলে 2 × r + h সমান কি হবে, পাই r দিয়ে ভাগ করলে এখানে r h, ঠিক আছে। তাহলে দেখো এবারে 2r h দিয়ে ভাগ, তাহলে r + h/rh সমান হবে হাফ। তার মানে দেখো 1/h + 1/r সমান হাফ। এটি হয়ে গেল তোমার, এটি উচ্চতা এবং ব্যাসার্ধের যে অন্যান্য তাদের সমষ্টিটা হাফ। এবারে আসি 3 নাম্বার প্রবলেম। 3 নাম্বার প্রবলেম এই ছোট ছোট প্রশ্ন, বড় বড় প্রশ্ন সেরকম খুব সহজ বলে এগুলো সেরকম আর করছি না, যাই হোক একটা হয়তো বড় প্রশ্ন করবো আমি। এবারে 3 নাম্বার প্রশ্ন, লম্ববৃত্তাকার চোঙের ঘনফল আর বক্রতলের ক্ষেত্রফল। একটি লম্ববৃত্তাকার চোঙের ঘনফল ও বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মানে অ্যাকচুয়ালি পার্শ্বতলের ক্ষেত্রফল, কারণ পার্শ্বতলটাই বক্রতল হয়। বক্রতলের ক্ষেত্রফল যথাক্রমে
ভি ও এস, ঘনফলটাকে ভি ভলিউম বলে ওটা ভি বলা হয়েছে, আর একটা সারফেস এরিয়া সেই জন্য এস বলে। হ্যাঁ, এখন যদি চৌকির উচ্চতা ও ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়, ও ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত ঘনফল ও বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হয় ভি ড্যাশ ও এস ড্যাশ। প্রমাণ করতে হবে ভি এস ড্যাশ সমান ভি ড্যাশ এস। কি করবো, ভি এস ড্যাশ আর ভি ড্যাশ এস সমান, এটা দেখো হচ্ছে এই হচ্ছে প্রবলেম। এবার আমরা সলিউশন করব। তাহলে ভি এস হচ্ছে ঘনফল আর বক্রতার ক্ষেত্রে বলা আছে, এখানে কিন্তু উচ্চতাও কি বলা নেই, ব্যাসার্ধ কি সেটাও বলা নেই, সেগুলো আমরা ধরে নিই। ঠিক আছে, তাহলে দেখো আমরা ধরি চৌকির উচ্চতা h ও ব্যাসার্ধ r, মূল চৌকি, কারণ পরে আবার চৌকাটা বদলে দেওয়া হচ্ছে, ব্যাসার্ধকে দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, উচ্চতাকেও দ্বিগুণ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আলাদা চৌকি হয়ে যাবে, সেটা মূল চৌকি উচ্চতা ব্যাসার্ধ বলা হয়। তাহলে অতএব ভি সমান কত, ভি তো ঘনফল বলেছি পাই আর স্কয়ার এইচ, এবং এস সমান কি হবে না 2 পাই আর এইচ, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে 2 পাই আর এইচ। ওকে, তো এখান থেকে আমরা ভি বাই এস করতে পারবো, এখান থেকে আমরা ভি বাই এস এটা বের করতে পারবো। অতএব ভি বাই এস যদি করি কত হবে, দেখো পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ, এর কি কাটবে, পাই কেটে যাবে, আর কেটে যাবে, এইচ কেটে যাবে, পাই আর এইচ কেটে যাবে, মানে অ্যাকচুয়ালি আর বাই 2। ওকে, আর বাই 2 হল ভি বাই এস, এটাকে তুমি 1 নাম্বার দিতে পারো। এবারে দেখো যদি ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়কে দ্বিগুণ করা হয়, উচ্চতা উভয়কে দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করা হয়, তাহলে পরিবর্তিত চোঙের ঘনফল ভি ড্যাশ এটা সমান কি হবে, পাই ইনটু 2r এর হোল স্কয়ার ইনটু 2h, এবং এটা সমান হয়ে যাবে কত না, এটা 4 গুণ 8 8 পাই আর স্কয়ার এইচ হবে, এবং বক্রতলের ক্ষেত্রফল এটা কত হবে, এস ড্যাশ এটা হবে 2 পাই ইনটু 2r ইনটু 2h, কারণ ব্যাসার্ধকেও দ্বিগুণ করা হয়েছে, উচ্চতাকেও দ্বিগুণ করা হয়েছে। কত হয়েছে এটা 2 দুগুণে 4 দুগুণে 8 8 পাই আর এইচ। পাই আর এইচ, ঠিক আছে। ব্যাসার্ধকে দ্বিগুণ, উচ্চতাকে দ্বিগুণ, 2 পাই আর এইচ, 3 4 8 2 পাই আর এইচ।
দেখো ব্যাপারটা দেখো, পাই আর স্কয়ার এইচ ছিল 2 পাই আর এইচ ছিল, আমি যদি ভি বাই এস করি তাহলে আমাদের এটা হয়েছে আর বাই 2 হয়েছে। তো এখন ভি ড্যাশ বাই এস ড্যাশ করলে তো আর বাই 2 আসছে না, আর বেঁচে যাচ্ছে। ভি ড্যাশ বাই এস ড্যাশ করলে তো আর বাই 2 আসছে না, তাহলে ভি ড্যাশ হচ্ছে পাই ইনটু আর স্কয়ার ইনটু এইচ, তাহলে এখন 2r এর হোল স্কয়ার ইনটু 2h, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, 8 পাই আর স্কয়ার এইচ হলো। আর এটা হবে 2 ইনটু পাই ইনটু 2r ইনটু 2h, তার মানে এখানে তো অ্যাকচুয়ালি 8 পাই আর এইচ হয়েছে, 2 দুগুণে 4 দুগুণে 8, 8 পাই আর এইচ হয়েছে। তাহলে ভি ড্যাশ বাই এস ড্যাশ করলে তো আর এসে গেল, তার মানে ভি ড্যাশ ড্যাশ সমান ভি ড্যাশ এস, এইটি হবে। যাকে তো তাহলে দেখো অতএব এরপরে এটা কালেকশন করো না, এটা 2 করে নাও। তাহলে এবার দেখো অতএব ভি ড্যাশ বাই এস ড্যাশ সেটা সমান কত হবে, ভি ড্যাশ বাই এস ড্যাশ সমান 8 পাই আর স্কয়ার এইচ বাই 8 পাই আর এইচ। তাহলে আবার আর কেটে যাচ্ছে, পাই আর এইচ সব কেটে যায়, আর হবে, মানে অ্যাকচুয়ালি এটা 2 ইনটু আর বাই 2, তার মানে হবে 2 ইনটু ভি বাই এস। এবারে কোণাগুলো যদি গুণ করে দিই কি পাবো, অতএব আমরা পাচ্ছি কি না 2v বাই s সমান v ড্যাশ বাই s ড্যাশ। দেখো কোণাগুলো গুণ করে দিলে আমরা পাবো 2v s ড্যাশ সমান v ড্যাশ s। এটা 2 একটা লিখে নিয়েছো, ঠিক আছে, ওকে। এবারে অঙ্কটা একটু অন্য রকমের ছিল, এটা অ্যাকচুয়ালি ছিল যে v ড্যাশ vs এবং vs ড্যাশ এর অনুপাত কত সেটাও আমরা বের করতে পারবো। v ড্যাশ ড্যাশ এবং vs ড্যাশ এর অনুপাত হবে 2:1, সেটাও বের করতে পারবো। যাকে এটা যদি প্রমাণ করতে পারে এটাও করা যায়, ওকে, ঠিক আছে। এবারে 4 নাম্বার প্রশ্নটা লিখো। নাম্বার প্রশ্নটা হচ্ছে একটি চোঙের মানে লম্ববৃত্তাকার চোঙ বলেছি, একটি চোঙের ব্যাসার্ধ 7 সেমি, উচ্চতা 20 সেমি। চোঙটি যে পদার্থ দ্বারা তৈরি, তাহলে এটা ধাতব চোঙ লিখেছি, ধাতব চোঙ, যে পদার্থ দ্বারা তৈরি বা যে ধাতু দ্বারা নির্মিত তার ওজন প্রতি ঘন সেমিতে 6 কেজি। তাহলে চোঙটির ওজন কত? খুব সহজ, চোঙটির ওজন আমরা বের করতে পারবো। যত প্রতি ঘন সেমিতে 6 কেজি বলেছে, তার মানে যত ঘন সেমি হবে তাকে 6 দিয়ে গুণ করে দিলেই আমরা পেয়ে যাবো চোঙটার ওজন। তাহলে চোঙের আগে আয়তনটা আমরা বের করবো। সলিউশন খুব সোজা, চোঙটির আয়তন পাই আর স্কয়ার এইচ জানো। অ্যাকচুয়ালি আমরা বলে নিই পায়ের মান কিন্তু বেশিরভাগ সময় আমরা 22 ধরে নিই, ওটা প্রশ্ন করতে বলাও থাকে পায়ের মান 22 ধরে নিতে হবে। তাহলে একবারে লিখে দিচ্ছি 22 ইনটু ব্যাসার্ধ স্কয়ার, ব্যাসার্ধ দেখো 7 সেমি আছে, 7 এর 2 ব্যাসার্ধ, 7 এর 2 ইনটু 7 এর 2, উচ্চতা আছে 20, এত ঘন সেমি। এবারে দেখো 7 কেটে যাচ্ছে, 2 11, 2 এটা 10, কারণ কত হলো 770 ঘন সেমি, 770 ঘন সেমি। আচ্ছা এইটা একটু ঘন মিটারে করে দেব, ঘন সেমিতে নয়, প্রতি ঘন মিটারে 6 কেজি, এটা করে দেব সুবিধা হবে। না তো একবারে কেমন একটা 770 ঘন সেমি, এটাকে আমরা ঘন মিটারে করতে পারি। ঘন মিটারে করলে কি হবে দেখো, একটা সেমিকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 3টে সেন্টিমিটারকে ওরকম 3টে 100 দিয়ে ভাগ করি, মানে অ্যাকচুয়ালি
10⁶ দিয়ে ভাগ হবে। এই যে 10⁶ দিয়ে ভাগ করলে কি হবে, মানে এর গায়ে আরো বাঁ দিকে আরো 3টে শূন্য দিয়ে দশমিক হবে, 0.00077 এত ঘনমিটার। তাহলে পাই আর স্কয়ার ইজ ঠিক আছে 7 7 2 10 2 11 11 7 10 770, ঠিক আছে 770 ঘনসেমি মানে এত ঘনমিটার। ওকে, তো তাহলে চৌকার আয়তন পেলাম। এবার প্রতি ঘনমিটারে ওজন রয়েছে 6 কেজি, তাহলে চৌকার ওজন কত হবে, এটাকে 6 দিয়ে দিন। অতএব চৌকির ওজন হবে 0.00077 ইন্টু 6 এত কেজি। কত আসবে, 6 7 42, 4 6 7 42 আর 4 46, মোট 5টার পর দশমিক এত কেজি সমান এত কেজি। তো ওয়াট চলে এলো, যাকে এরকম উত্তর হচ্ছে। ঠিক আছে, 5 নাম্বার আরেকটা প্রবলেম করাবো, তারপর তোমাদের বাড়ির কাজ হবে। 5 নাম্বারটা লিখে নাও। কোশ্চেন, হাফ সেমি পুরু এটি ধাতু নির্মিত একমুখ উন্মুক্ত বা একমুখ খোলা হয় উন্মুক্ত চোঙের ভেতরের ব্যাস 7 সেমি এবং ভেতরের গভীরতা 10 সেমি। চৌকির আয়তন মানে ভেতরের আয়তন, চৌকির ভেতরের আয়তন এবং ধাতুর আয়তন নির্ণয় করো। মানে কতটা ধাতু লেগেছে, আয়তন নির্ণয় করো। ভেতরের আয়তন আর ধাতুর আয়তন দুটো আলাদা, কেননা ধাতুর আয়তনটাই চৌকটার আয়তন, মানে ফাঁপা চৌকের যে আয়তন হয় সেটা, আর ভেতরের আয়তন মানে ভেতরের যে সিলিন্ডারটার আয়তন, ভেতরের সলিড সিলিন্ডার ধরে নিতে হবে সেটার আয়তন। তাহলে দেখো এটা আমরা সলিউশন করব। বলে দেওয়া আছে হাফ সেমি পুরু হয়, এবার ভেতরের ব্যাস যদি 7 সেমি হয়, ব্যাসার্ধ কত 3.5 সেমি, আর তার সঙ্গে 0.5 সেমি যোগ হয়ে যাবে বাইরের ব্যাসার্ধ 4 সেমি হবে। তাহলে এখানে দেখো ভেতরের ব্যাসার্ধ 7.5 সেমি, মানে হচ্ছে 3.5 সেমি। বাইরের ব্যাসার্ধ হবে, অতএব বাইরের ব্যাসার্ধ হবে এই 3.5 প্লাস 0.5 এত সেমি সমান হবে 4 সেমি। কেন, যেহেতু এই চৌকি এই হাফ সেমি পুরু ধাতু নির্মিত পাত দিয়ে তৈরি, ধাতব পাত দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে বাইরের ব্যাসার্ধ ভেতরের ব্যাসার্ধ থেকে বেশি। ভেতরের ব্যাসার্ধ যেহেতু জানি, ভেতরের আয়তন বের করতে পারবো, ভেতরের গভীরতা দেওয়া আছে, ভেতরের গভীরতাটা আগে ভেতরের আয়তনটাই বের। ভিতরের আয়তন তাহলে কি হবে, ভেতরেরটা একটা চোঙ হবে যার ব্যাসার্ধ এটা উচ্চতাটা কিন্তু ভেতরের যা গভীরতা সেইটাই, অর্থাৎ ভেতরের আয়তন হিসেবে 22/7 ইন্টু ভেতরের ব্যাসার্ধ 7/2 ইন্টু 7/2 ইন্টু 10 এত ঘন সেমি।
ভেতরের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। কত হবে? 77 × 5, 5 7 35, 5 7 35, 3 38, 385 ঘনসেমি। ভেতরের আয়তন একটা আমরা পেয়েছি, যে চৌঙের ভেতরের আয়তনটা পেয়েছি। ধাতুর আয়তনটা পেতে হবে। ধাতুর আয়তনটা মানে চৌঙের আয়তনটা বের করতে হবে। চৌঙের আয়তনটা কি হবে? চৌঙের আয়তনটা কিন্তু তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু দুরকম ব্যাপার আছে। একটা হচ্ছে এমনি ফাঁপা চৌঙের যে আয়তন বলেছি পাই ইন্টু r² - r² ইন্টু এই, সেটা করলে কিন্তু হবে না। কেন? দেখো একমুখ খোলা বলেছে, একমুখ খোলা, দুমুখ খোলা কিন্তু নয়। তাহলে দুমুখ খোলা যেহেতু নয়, তাহলে নিচে একটা এরকম পাত থাকবে, আর উপরে এটা কিন্তু ভরাট, এটা কিন্তু খালি নয়, আর উপরটা কিন্তু খালি, উপরটা কিন্তু এরকম বলয় আকার এইরকম হবে ব্যাপারটা। তার মানে আমি যদি এটা না থাকে তাহলে যেটা হবে সেটা একরকম হবে, আর থাকলে আর একরকম হবে। যেহেতু এটা হাফ সেমি পাত দিয়ে তৈরি, তো দেখো এখানে তো বহিঃব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধটা বের করে নিয়েছি। তাহলে এইটাকে যদি বাদ দিই, ভেতরের যা গভীরতা ছিল সেই পর্যন্ত থেকে এইটাকে দৈর্ঘ্য ধরে, এই 10 সেমিটাকে দৈর্ঘ্য ধরে একটা আয়তন আমরা পাবো। সেটা হচ্ছে শুধুমাত্র ফাঁপা চৌংটার আয়তন, মানে তখন দুমুখ খোলা হবে, প্লাস এই ভূমির আয়তনটা করতে হবে। ভূমির আয়তনটা কি হবে? ভূমিটা কেমন হবে? যে বলা গেছে হাফ সেমি পাত দিয়ে তৈরি, তার মানে সেইটাও কিন্তু একটা এরকম চোঙ হয়ে যাবে, লম্ববৃত্তাকার চোঙ হয়ে যাবে, যার বাইরের দিকে ব্যাসার্ধ তো জানাই আছে ক্যাপিটাল আর, মানে একই ওইটারই ব্যাস মানে চৌংটারই ব্যাসার্ধ ক্যাপিটাল আর উচ্চতা হবে ওই হাফ সেমি, মানে আর সমান এখানে 4 সেমি করেছি আমরা। তার মানে এর যা আয়তন তার সঙ্গে এই ফাঁপা চৌংটার আয়তন যোগ হবে। তাহলে দেখো এখানে কিন্তু ধাতুর আয়তন নির্ণয় করতে গেলে আমাদের দুরকম ভাবে করতে হবে। ধাতুর আয়তনটা করছি, ধাতুর আয়তন সমান ওই 4 সেমি বহির ব্যাসার্ধ ও 3.5 সেমি অন্তর ব্যাসার্ধ এবং 10 সেমি উচ্চতা ফাঁপা চৌঙের আয়তন, প্লাস কি বলা হবে, 4 সেমি ব্যাসার্ধ এবং হাফ সেমি উচ্চতা নিরেট চৌঙের আয়তনের সমান। নিরেট চৌঙের আয়তন এইটি হবে। তাহলে কি হলো, দুটো চৌঙের আয়তন হচ্ছে, একটা ফাঁপা চৌং একটা সলিড চৌং, দুটোর আয়তনের যোগফল হবে ওই টোটাল আয়তন। কি হবে, মানে ধাতুর আয়তন, ধাতুর আয়তন কি হবে না, পাই ইন্টু 4² মাইনাস 3.5² ইন্টু 10। এটা হলো ফাঁপা চৌংটাতে যতটা ধাতু আছে, মানে দুদিকটা যখন খোলা তখন, প্লাস এইটা দেখো পাই ইন্টু 4² ইন্টু 0.5। এইটা এত ঘন সেমি মোট, এত ঘন সেমি মোট আয়তন। দ্রুতি কত কমে যাবে, কিছু মনে হচ্ছে কত কমে যাবে? দেখো এখানে 16 5 80, মানে এখানে 8 আছে, 80 তো এখানে 0.5 মানে 8 হবে, মানে এটা 8 পাই, আর এখানে 10 পাই ইন্টু 8 আছে, তার মানে 2 পাই আমরা কমন নিতেই পারি। 2 পাই কমন নিলাম, এখানে আমরা দেখো এটা হচ্ছে 4 আর 3.5 7.5 ইন্টু 0.5, মানে 7.5 ইন্টু 0.5 ইন্টু 5 প্লাস এইখানে হবে 4, কারণ এটা 8 পাই
তাহলে এত ঘন সেমি। বোঝা গেছে ব্যাপারটা? এটা 2 আর এখানে পাই কমন নিয়েছে, তাহলে এখানে 5 থাকছে, আর এই দুটো স্কয়ার মানে স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b কি হবে? তাহলে এটা ইনটু 5 প্লাস এখানে হচ্ছে একটা 4 থেকে যাবে। হ্যাঁ, কারণ এই 4 আর 4 কে 0.5 দ্বিগুণ করলে 2 হয়, সেই দুইটাই কমন নিয়েছে, আর একটা 4 থেকে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা দেখো কত হয়, এটা হচ্ছে, এটা তো 2 ইনটু 22 এর 7 আমাদের হয়েই গেল। এইটা কত হবে? এইটা একটু খেয়াল করে করতে হবে। দেখো এটা হচ্ছে 5 5 25, 25 5 125, 5 5 25, 25 5 125, তাহলে 12, 25 সাথে 175 আর 12 187, 18.75 প্লাস 4 এইরকম হচ্ছে। এটা হচ্ছে 18.75 ইনটু প্লাস 4 মানে 22.75 হচ্ছে। তাহলে এত ঘন সেমি। তাহলে কত হবে? সমান দেখো 2 ইনটু 22 এর 7 ইনটু 22.75, যদি 7 দিয়ে কাটাকাটি যাবে, 7 3 21, হ্যাঁ কাটাকাটি যাবে, 7 3 21, 17, 7 2 14, 7 5 35, কত হবে? 6.5, 6.5, এটা করলে 6.5 হয়, মানে 13 2 ইনটু 22, এত ঘন সেমি, এত ঘন সেমি, সেন্টিমিটার কিউব, তার মানে হলো 143 ঘন সেমি। এই যে ধাতুর আয়তনটা 143 ঘন সেমি। এবারে তোমাদের কতগুলো কাজ দিই।